প্রোগ্রামিং উইথ মডার্ন জাভাস্ক্রিপ্ট কোর্সে সবাইকে স্বাগত। সো শুরুতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট কি। সো জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ব্রাউজার্স। অর্থাৎ শুরুতে যখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করা হয়েছিল তখন এটি কেবলমাত্র ব্রাউজারে চালানোর জন্য ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ তখন ডেভেলপ করা হয়েছিল। সো ব্রাউজার্স কেন বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ব্রাউজার্স? কারণ হচ্ছে এটি ক্লায়েন্ট সাইডে ইউজ হয়, অর্থাৎ শুধুমাত্র ওয়েব পেজের মধ্যে এটা ইউজ করা হতো। সো ইট গিভস লাইফ টু ওয়েব পেজেস। কেন ইট গিভস লাইফ টু ওয়েব পেজেস? কারণ আমরা কোনো একটা ওয়েবসাইট, তোমরা যদি কোনো ওয়েবসাইট ভিজিট করে থাকো দেখবে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে তোমার স্লাইডার যায় এবং অনেকগুলো ওয়েবসাইটে দেখবা তোমার কোনো রানিং ক্লক চলতে থাকে, অর্থাৎ ওয়েবসাইটটাকে অনেক বেশি রেসপন্সিভ করে। সো সেজন্য বলা হচ্ছে ইট গিভস লাইফ টু ওয়েব পেজেস। সো এটাকে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে এটা হচ্ছে আমাদের কোনো একটা ওয়েব পেজে ব্রাউজারের মধ্যে এটা চলতে থাকে। সো ব্রাউজারের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা চলতে থাকে বলে এটাকে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলে। সো যখন কোনো ইউজার এই কোনো একটা ব্রাউজার ব্রাউজ করে বা কোনো একটা ওয়েব পেজ ব্রাউজ করে, তখন ওই ইউজারটাকে যদি আমরা ক্লায়েন্ট ধরি তাহলে সেই যে ইনফরমেশন গুলো দেখে সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা রেসপন্সিভ করতে পারি, সেজন্য এটাকে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে। সো জাভাস্ক্রিপ্ট ইউজ অ্যালং উইথ এইচটিএমএল, অর্থাৎ এক সময় পর্যন্ত জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র এইচটিএমএল কোডের সাহায্যেই তোমার লেখা হতো, অর্থাৎ এইচটিএমএল কোডের ভেতরে অথবা এইচটিএমএল কোডের সাথে অ্যাসোসিয়েট করে তোমার জাভাস্ক্রিপ্ট কোডগুলো লেখা হতো। সো সার্ভার সাইড ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট কখন আসছে? তো আস্তে আস্তে যখন হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট কোডটার আরো পাওয়ারফুল হয়েছে তখন এটা শুধুমাত্র তোমার ওয়েব পেজ অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অথবা ব্রাউজারের মধ্যে ডেভেলপমেন্টের জন্য সীমাবদ্ধ নাই। সো জাভাস্ক্রিপ্ট ইজ ক্যান বি এক্সিকিউটেড অন সার্ভার অলসো। সো সার্ভারেও অর্থাৎ সার্ভার সাইড ডেভেলপমেন্টেও অথবা ব্যাক এন্ড ডেভেলপমেন্টেও জাভাস্ক্রিপ্ট ইউজ করা যায়, থ্যাঙ্কস টু নোড.js। অর্থাৎ নোড.js ডেভেলপ করার পর থেকে এই জিনিসটা করা সম্ভব হয়েছে। Even Android and iOS app can be developed using JavaScript thanks to React Native. So later on Facebook React Native ডেভেলপ করেছে, যেটার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাপও ডেভেলপ করা সম্ভব হচ্ছে। সো বুঝতে পারছো জাভাস্ক্রিপ্ট এখন শুধুমাত্র ওয়েব পেজকে রেসপন্সিভ করার জন্য ইউজ করা হয় না, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপ করা যায় এবং একটা মোবাইল অ্যাপও ডেভেলপ করে ফেলা যায়। তো জাভাস্ক্রিপ্ট ভার্সন নিয়ে আমরা এখন কথা বলবো। সো জাভাস্ক্রিপ্টের ভার্সনগুলো একটা জাভাস্ক্রিপ্ট কমিউনিটি দ্বারা মেনটেন করা হয়। সো প্রথম যেই স্ট্যান্ডার্ড ভার্সনটা রিলিজ হয়েছিল জাভাস্ক্রিপ্টের সেটা হচ্ছে ECMAScript 1, যেটা 1997 সালে রিলিজ হয়েছিল এবং এরপর বছরের পর বছর অনেকগুলো ভার্সন রিলিজ হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য একটা ভার্সন হচ্ছে ECMAScript 2015, যেটাকে ECMAScript 6ও বলে, আরো শর্টকাটে ES6 বলে। সো এটা হচ্ছে সিগনিফিক্যান্ট একটা জাভাস্ক্রিপ্টের ভার্সন। কেন? কারণ এখানের মধ্যে অনেকগুলো প্রোগ্রামিং ফিচার, নতুন ফিচার জাভাস্ক্রিপ্টে অ্যাড করা হয়েছে। এভাবে প্রতি ভার্সনে জাভাস্ক্রিপ্টে কোনো না কোনো ফিচার অ্যাড করা হয়। আমরা ES6 নিয়ে আলাদা করে একটা লেসন আমাদের এই কোর্সে দেখব। হু ক্যান টেক দিস কোর্স? এই কোর্সটা কাদের জন্য? সোজা কথায় যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টকে ক্যারিয়ার হিসেবে বিল্ড আপ করতে চায়, ওয়েব ডেভেলপমেন্টকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের জন্য এই কোর্সটা। যার কোনো ধরনের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে কোনো আইডিয়া নেই, কোনো প্রোগ্রামিং এর আইডিয়া নেই, সে এই কোর্সটা ইজিলি নিতে পারবে। কারণ এটা আমরা এমন ভাবে অ্যাজিউম করে বানিয়েছি যে যার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগে কোনো এক্সপিরিয়েন্স নেই সেও যাতে প্রত্যেকটা টপিক ইজিলি বুঝতে পারে। সো এই কোর্সে আমরা কি শিখবো? এই কোর্সে বেসিক্যালি আমরা ফান্ডামেন্টালস অফ জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ একটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের আমরা যে ফান্ডামেন্টাল বেসিক টপিকগুলো আছে এগুলো আমরা এখানে শিখবো। এরপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো, কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি। ডকুমেন্ট অবজেক্ট মডেল সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ একটা HTML ডকুমেন্টকে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করতে পারি সেটা আমরা দেখবো। রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে জানবো, এরর হ্যান্ডলিং সম্পর্কে জানবো। এরপর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কিভাবে করতে হয়, কিভাবে প্রমিসেস নিয়ে কাজ করতে হয় সেটা আমরা এক্সাম্পল দেখবো। এরপর আমরা এজাক্স আর ফেচ এপিআই নিয়ে কাজ করব। এরপর আমরা ECMAScript 6 এবং অথবা ES6 নিয়ে আলাদা একটা সেকশনে অথবা আলাদা একটা লেসনে আমরা এর নতুন ফিচারগুলো নিয়ে একটা আলোচনা করব। সো আমাদের কি দরকার জাভাস্ক্রিপ্ট রান করার জন্য? তো সোজা কথায় জাভাস্ক্রিপ্ট রান করার জন্য জাস্ট একটা ব্রাউজার দরকার, একটা কোড এডিটর দরকার। সো ব্রাউজার হিসেবে আমরা ইউজ করব গুগল ক্রোম, আর কোড এডিটর হিসেবে আমরা ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড। কোড এডিটর যে কোনো কোড এডিটর তোমরা ইউজ করতে পারো, তোমরা নোটপ্যাড ইউজ করতে পারো, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারো, অ্যাটম ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমরা এই কোর্সে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব এবং
ব্রাউজার হিসেবে আমরা গুগল ক্রোম ইউজ করব। সো জাভাস্ক্রিপ্ট রান করতে জাস্ট ব্রাউজার হলেই এনাফ। তো জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনগুলো কি? জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনস হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান করার প্রোগ্রাম, অর্থাৎ যে ইঞ্জিনের উপর জাভাস্ক্রিপ্ট কোডটা চলবে। সো বিভিন্ন ব্রাউজার এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনগুলো ইউজ করে। আমাদের গুগল ক্রোম V8 নামে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইউজ করে, মজিলা ফায়ারফক্স স্পাইডার মাঙ্কি নামে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ইউজ করে, সাফারি ইউজ করে জাভাস্ক্রিপ্ট কোর, আর ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে চাকরা নামে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। তো চলো দেরি না করে আমরা আমাদের কোর্স লার্নিং প্রসেসটা শুরু করি। থ্যাংক ইউ।